হচ্ছে পশ্চিমবঙ্গে এবছর ভোট হবে কি না এটা একটা কঠিন প্রশ্ন। মুখ্যমন্ত্রী কম্পিটিশন করেছে, অর্থাৎ হিন্দুত্বের লড়াই করতে গিয়ে দেখাতে চাইছে মুখ্যমন্ত্রী যে আমি বেশি হিন্দু। তার অবচেতন মনে বেশিটাই কিন্তু ওই বর্ণ হিন্দুদের তুষ্ট করার বিষয়টাই আসে। ভারত রাষ্ট্রের যা সংবিধান, রাষ্ট্র কখনোই কোনো একটি ধর্মকে প্রমোট করতে পারে না। অর্থাৎ মন্দিরে টাকা দিয়ে মন্দির করা মানে, টাকা দেওয়া মানে সেটাকে প্রমোট করা। ফলে এটা মুখ্যমন্ত্রী করতে পারেন না। ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে কোনো একটি ধর্মকে প্রমোট করতে পারে না, কিন্তু তিনি করেছেন। এটাই রাজনীতি। নাগরিক থেকে রাতারাতি বেনাগরিকে পরিণত হবে প্রায় 1.5 কোটি এবং তার পরিবার মিলে প্রায় 4 কোটি 4.5 কোটি মানুষ। তারা মিছিল করেছে, মিটিং করেছে, তারা গুন্ডামি করেছে, কেউ কেউ তারা রিভলভার ব্যবহার করেছে, তারা মশলা ব্যবহার করেছে, বম্বিং করেছে, তারা নেতাগিরি করেছে, তারা মস্তানি করেছে। হঠাৎ করে তারা জিরো হয়ে গেল। এটা কতজন মেনে নিতে পারবে? এখনও পর্যন্ত ওরা আমাদেরকে চটির চাঁটা বলে আমাকে, অথচ চটি চাটাই হোক আর গোবর চাটাই হোক, মানিক ফকিররা কী বলছে, দামাল বাংলা কী বলছে সেটাই বড় কথা। মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা রাজ্যকে টিকিয়ে রাখা, বেশি মানুষকে বাঁচিয়ে রাখা এবং ভোট পাওয়া। ফলে ভোট পেতে গেলে যা যা করতে হয় মুখ্যমন্ত্রী করবে, এটাই তো স্বাভাবিক। মুখ্যমন্ত্রী নিজেই জানে না, ভোট জানতেন না এনপিআর কি, সেটা আমরাই তো বললাম। উনি বলেছিলেন এনপিআরটা হলো জনগণনা। মুখ্যমন্ত্রী সিএটা জানলো কোথা থেকে? আমাদের কাছ থেকে জানলো, দামাল বাংলা, আমার গবেষণা থেকে। যখনই 14ই ফেব্রুয়ারি এসআইআরের লিস্ট বেরিয়ে যাবে, তারপর দেখবে 1.5 কোটি বেশি মানুষ ভোটাধিকার হারালো, মানে বেনাগরিক হলো। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ নেতাদের খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া গেলে তাদের বডি পাওয়া যাবে, হয়তো গাছে ঝুলছে, হয়তো আগুন লাগছে। কোনো স্বচ্ছতা নয়। দেশ ভাগ মূল গল্পটা হচ্ছে বাংলাকে সুবে বাংলার মতো কৃতদাসদের জায়গা করার। বিজেপি আরএসএস এরা বন্ডেড লেবার বানাতে চাইছে। এটা হলো তার লিডার। এটা কারদের মাধ্যমে হচ্ছে, কিছু কতিপয় বেইমান শুভেন্দু অধিকারীর মতো, অসীম সরকারের মতো বেইমান বাঙালিদের নিয়ে। সিআরপিএফ মিলিটারিরা আমাদেরই সন্তান, আমাদেরই ঘরের গ্রাম বাংলার সন্তান। তারা যখন দেখবে তার অমুক আত্মীয়র নাম নেই ভোটার তালিকায়, তমুক আত্মীয়র নাম নেই, তারা কিন্তু ওই বন্দুকের ব্যবহারটা অন্যরকমভাবে করে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে কি সে নাগরিকত্ব, সে কি ভোটার তালিকায় নাম থাকতো না? রবীন্দ্রনাথ কি স্কুলে পাস করেছিল? যে 19টা, যে 13টা বা 11টা ডকুমেন্ট বলেছে, সেগুলো একটা বাদে, সিটিজেনশিপ সার্টিফিকেট বাদে কোনোটাই সিটিজেনশিপের নয়। মূর্খ মানুষরা এটা বিশ্বাস করেছে। মানুষ ঠকবাজ থেকে উজাড় হয়ে যাবে। এই যে 2002 কেন? কোন আইনে 2002? তুমি বলছো 326 ধারা, অর্থাৎ যারা নাগরিকত্ব বাছায়, তোমার ফর্মটা দিচ্ছ এনআরসির পিছনের পাতাটা, আর বলছো 2002 কোন আইনে হয়? যে 1.5 কোটি মানুষকে বাদ দিল, সেই 1.5 কোটি মানুষের বংশের পরিবারগুলো বেনাগরিক। সেইগুলো বাদে যে মানুষগুলো থাকবে তার তালিকাটাই তো এনআরসি বলে তো আলাদা কিছু নয়। দাঙ্গা মানে কে কাকে মারবে? দাঙ্গা হচ্ছে বিজেপি নেতাদের মেরে দেবে পিটিয়ে, যারা বিজেপির নেতাদেরকে ভগবানের মতো বিশ্বাস করে, তাই তো? এই ভগবান যখন তাকে চিরকালের জন্য বেনাগরিক করে দিলেও সে জানতে পারবে, তখন কি ভগবানকে আর ভগবান বলবে? তখন তো ভগবানের মুন্ডু চুঁটি ছিঁড়ে খেয়ে নেবো, এটাই তো ভাববে। নকশালপন্থী প্রতিবাদী মানুষ সব তৃণমূলকে ভোট দেবে। এই যে অমিত শাহ হচ্ছে বাংলা সফরে আসলেন, তারপরেই দেখা গেল যে দাবাং নেতা দিলীপ ঘোষ তার বঙ্গ বিজেপিতে আবার তার সক্রিয়তা দেখা যাচ্ছে, এবং তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে নিয়োগ না করে বুথের ভেতরে নিয়োগ করতে হবে। এ বিষয়ে কি বলবেন, যাতে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব? দেখুন, কোনো স্বচ্ছতা নয়। দেশ ভাগ মূল গল্পটা হচ্ছে বাংলাকে সুবে বাংলার মতো কৃতদাসদের জায়গা করার। মনে রাখতে হবে, ভারত ভাগ হয়নি, হয়েছে পাঞ্জাব এবং বাংলা ভাগ। তাহলে বাংলা যখন ভাগ হয়ে গেল, বাংলার অসংখ্য মানুষ রাতারাতি ছিন্নমূল দেশান্তরিত হয়ে গেল, বেনাগরিক মানে আইনের চোখে বেনাগরিক হয়ে গেল। এখন
কর্পোরেট পুঁজির কাছে দায়বদ্ধ, বড় বড় কোম্পানির কাছে দায়বদ্ধ। বিজেপি আরএসএস এরা বন্ডেড লেবার বানাতে চাইছে। তো বন্ডেড লেবার বানানোর যে বিভিন্ন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে অমিত শাহ হলো তার লিডার। এটা কারদের মাধ্যমে হচ্ছে, কিছু কতিপয় বেইমান শুভেন্দু অধিকারীর মতো, অসীম সরকারের মতো বেইমান বাঙালিদের নিয়ে। এবার সেইটা ওরা নানা রকম নাটক থিয়েটার করছে, দেখাচ্ছে। যত সিআরপিএফই আসুক, যত মিলিটারিই আসুক, সিআরপিএফ মিলিটারিরা আমাদেরই সন্তান, আমাদেরই ঘরের গ্রাম বাংলার সন্তান। তারা যখন দেখবে তার অমুক আত্মীয়র নাম নেই ভোটার তালিকায়, তমুক আত্মীয়র নাম নেই, তারা কিন্তু ওই বন্দুকের ব্যবহারটা অন্যরকমভাবে করে নেবে। ফলে যখনই 14ই ফেব্রুয়ারি এসআইআরের লিস্ট বেরিয়ে যাবে, তারপর দেখবে 1.5 কোটি বেশি মানুষ ভোটাধিকার হারালো, মানে বেনাগরিক হলো, অর্থাৎ তার পরিবারগুলো বেনাগরিক হলো। তখন কিন্তু এদের খুঁজে পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ নেতাদের খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া গেলে তাদের বডি পাওয়া যাবে, হয়তো গাছে ঝুলছে, হয়তো আগুন লাগছে। তার কারণ দীর্ঘ 50, 60, 70 বছর ধরে যারা এখানে মানুষ, পৃথিবীরটা মানুষের জন্য, বিশেষত এই মানুষগুলো এক তো যারা দেশভাগের পরে এসছে, দ্বিতীয়ত যারা এপারের লোক। আচ্ছা বলুন তো, আমার বাবা যুগ যুগ ধরে ভারতে বাস করছে, আমরা বাস করছি। আমার ছেলে হয়েছে, আমি ছেলেকে কোনোদিন স্কুলে লেখাপড়া শেখাইনি। তো নির্বাচন কমিশনের বাবার কি, সে মাধ্যমিক সার্টিফিকেট কে দেবে? হ্যাঁ, কেন? আমার ছেলে ওয়ানও না পড়তে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে কি সে নাগরিকত্ব, সে কি ভোটার তালিকায় নাম থাকতো না? রবীন্দ্রনাথ কি স্কুলে পাস করেছিল? ফলে এই নোংরামিগুলো হচ্ছে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য। স্যার, তো অনেক ডকুমেন্টস চাওয়া হয়েছে, যেগুলির মধ্যে আপনি যে কোনো যেগুলি দেখাতে পারলে আপনি নাগরিকত্ব পাবেন। শুধুমাত্র তো যে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এমন তো নয়। এইটা আপনি কানে শুনছেন, এটা কানে শুনছেন, প্র্যাকটিক্যালি নয়। তাই যদি হতো তাহলে গত পরশুদিন কালীতারা বিশ্বাস, 96 বছরের বৃদ্ধা, তার 1956 সালে বাবার হাত ধরে ভারতবর্ষে ছিন্নমূল হয়ে আসে, তাকে কেন এসআইআরে ডাকলো? তাকে কেন ডাকছে? 2000, কাল আমাকে ফোন করেছে গোপালনগর থেকে, 2002-এর ভোটার তালিকায় নাম আছে, 2025-এর নাম আছে, সেই গ্রামের প্রায় সকলকে কেন ডাকছে? অর্থাৎ ওইগুলো সব নাটক। যে 19টা, যে 13টা বা 11টা ডকুমেন্ট বলেছে, সেগুলো একটা বাদে, সিটিজেনশিপ সার্টিফিকেট বাদে কোনোটাই সিটিজেনশিপের নয়। মূর্খ মানুষরা এটা বিশ্বাস করেছে। এবং এই যে সিএ পোর্টাল, মানে যেমনটা আপনি বললেন যে এসআইআরে যে মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে, কিন্তু এখানে আর একটা প্রশ্ন আছে যে এসআইআরে যে ডকুমেন্টসগুলো লাগছে, মানে যেগুলো মানে দেখতে চাচ্ছেন তারা, সেক্ষেত্রে তো বলা হচ্ছে কেউ যদি দেখাতে পারে তাহলে সে নাগরিকত্ব পুনরায় পেয়ে যাবে। সে ডকুমেন্টস যদি, সঠিক তথ্য ডকুমেন্টস যদি সে দেখাতে পারে। দেখুন, সঠিক তথ্য শব্দটার একটা বিরাট মানে আছে। সঠিক তথ্য, সঠিক তথ্য বলতে কি না, 1948 সালের 19শে জুলাইয়ের আগে থেকে যারা ভারতে বসবাস করছেন তারা ভারতের নাগরিক। আর 1948 সালের 19শে জুলাইয়ের পরে এসে ভারতে যারা নাগরিকত্বের আবেদনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তারা ভারতের নাগরিক। বোঝা গেল? তাহলে সঠিক তথ্য মানে 1948 সালের আগের দলিল, বা এই যে বৃদ্ধাটা আটকে যাচ্ছে বা আটকে যেতে পারে, কারণ না, এক্ষেত্রে তো তারা বলেছে যে মানে কারোর যদি ডকুমেন্টসে বিন্দুমাত্র গরমিল দেখা যায় তাকে ডাকা হবে, শুধুমাত্র সেই বিষয়টা ঠিক করার জন্য। কারণ নামে ভুল, ওগুলো বলার কথা, ভুল থাকলে সেক্ষেত্রেও ডাকা হচ্ছে। দেখে নাও, এই যে এসআইআরটা হচ্ছে, এই এসআইআরের আইনটা কি? আইনের বাইরে তো কেউ নয়। সংবিধানের 326 নম্বর ধারা অনুসারে, সবাই জানে, কারণ এটা ঘোষণা করেছে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন। সংবিধানের 326 কি বলছে? 326 বলছে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। তাহলে নাগরিক কাহারা? সংবিধানের 5 থেকে 11 নম্বর আর্টিকেল। তাহলে 5 থেকে 11 নম্বর আর্টিকেলেই বলা আছে যে 1948 সালের 19শে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তারা নাগরিক। তারপর যারা নাগরিকত্ব এসেছে তাদের নাগরিকত্ব নিতে হবে। এই দেখুন, মারাত্মক একটা জিনিস দেখুন, এটা এসআইআর ফর্মের প্রথম পাতা,
এটা ডিক্লেয়ারেশন। দ্বিতীয় পাতাটা লোককে জানে না, দ্বিতীয় যে পাতা হতে পারে এটা লোকে জানে না। এই তো দ্বিতীয় পাতা, এই তো দ্বিতীয় পাতা। এখন বলছে দ্বিতীয় পাতায় যা যা লেখা আছে সেই অনুযায়ী এদের ইন্টারভিউ হবে। এবার দ্বিতীয় পাতায় কী লেখা আছে দেখুন। আমার বাংলার সমস্যা কোথায়? বাংলার সমস্যাটা হলো বাংলা ভাগ। তাহলে এই যে সুজন চক্রবর্তী থেকে শুরু করে দীপশিতা ধর থেকে অদিত চৌধুরী থেকে নচিকেতা থেকে মিঠুন চক্রবর্তী থেকে এদের সমস্যা কোথায়? ঋত্বিক ঘটক থেকে মহাশ্বেতা দেবী থেকে সমস্যা কোথায়? বা ওই যে কালীতারা দেবী তার সমস্যা কোথায়? সমস্যাটা হলো এই পয়েন্টটা, ভারতের বাইরে জন্মগ্রহণকারী। ক্লিয়ার? তাহলে এখানে কি লেখা আছে? ভারতের বাইরে জন্মগ্রহণকারী বলেছে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। কজনের আছে? আবার পরের পয়েন্টটা দেখুন, যারা নিবন্ধীকরণ মানে বাই রেজিস্ট্রেশন বা স্বাভাবিকরণের মাধ্যমে বাই ন্যাচারালাইজেশন ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, মানে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, নিবন্ধীকরণ নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। তাহলে আমরা তো এখন বুঝতে পারছি না, এই যে মেশিনে যাচ্ছে, মেশিনে গিয়ে ডিএমের কাছে যাচ্ছে, ডিএম একটা কমিটি করেছে, সেই কমিটিতে যে যে সার্টিফিকেট দিচ্ছে সেই দপ্তরে পাঠিয়ে দেবে। যেমন যখনই এই ধরনের বিষয় তখন ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে পাঠাবে, FRRO-তে। FRRO দেখবে যে যারা এসেছিল পাসপোর্ট ভিসা নিয়ে এই মানুষগুলো তারা নাকি, তাহলে এসে ফিরে যায়নি কেন? বোঝা গেল সে সিটিজেনশিপ পেয়েছে কি না, অর্থাৎ ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে পাঠাচ্ছে। এবার ওবিসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেটের মানে কি? যে 50 সালের আগে থেকে বাস করছে, তাহলে ওবিসি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। দিয়ে দেখো যদি ভুয়ো হয় সেগুলো বাতিল করবে, কিন্তু অরিজিনাল হয় মানে কি 50 সালের আগে থেকে। তাহলে 50 সালের আগে থেকে মানে সংবিধান, তাহলে কটা মানুষ ঠকবাজ থেকে উজাড় হয়ে যাবে। তাহলে SIRটা সেইটা। আমরা তো এদের নাটকবাজি দেখে 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 এই যে 2002 কেন, কোন আইনে 2002? তুমি বলছো 326 ধারা, অর্থাৎ যারা নাগরিকত্ব বাছায়, তোমার ফর্মটা দিচ্ছ NRCর পিছনের পাতাটা, আর বলছো 2002। 2002 কোন আইনে হয়? আমি ছোট করে একটা কথা বলে দিই, কোনো মানুষ থেকে আকাশ থেকে পড়ে না, মায়ের পেট থেকে পড়ে। তাহলে 2002-এ যে মানুষটা বেনাগরিক হলো কেন হলো? তার মা বাবা বেনাগরিক বলে। তাহলে 2002-এ যে বেনাগরিক হলো তার জন্ম কবে হয়েছে? 80, 82, 85। তাহলে তার মা বাবার জন্ম কত হয়েছে? তার মামার জন্ম 60, 62। তাহলে সেই 60, 62 বয়স্ক মানুষটা কেন বেনাগরিক হলো? তার মা বাবা বেনাগরিক ছিল বলে। তার মা বাবা 1952 সালে ভোটার তালিকা যখন হয়, তারপরে যখন পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট চালু হয়, পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি। অর্থাৎ 2002 ধরতে 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 52 যাবে। হ্যাঁ, এবার যদি ওরা ভয় পায় যে একসঙ্গে এত মানুষকে করতে গেলে দাঙ্গা লেগে যেতে পারে, ঝামেলা হতে পারে, তাহলে ধরে 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 আস্তে আস্তে করবে। কিন্তু সমস্ত ডাটাটা তাদের কাছে চলে গেল, এবং NRCর এটাই NRC। এটা তো SIR হচ্ছে, NRC পুরোপুরি একটা আলাদা প্রক্রিয়া, SIR পুরোপুরি একটা আলাদা প্রক্রিয়া, দুটোকে তো এক করা যায় না। না, এক করা এই কারণে যায়, NRC মানে কি বুঝতে হবে। NRC মানে এটা 99% মানুষ জানে না। NRCর বিরুদ্ধে বিরোধিতা কেন 99% মানুষ জানে না। NRC কোনো ভয়ের কিছু নেই। সংবিধান বলে দিয়েছে কারা নাগরিক, আর NRC হলো নাগরিকদের তালিকা। তাহলে আর ভয়ের কি? সংবিধানই তো বলে দিয়েছে কারা নাগরিক। আর পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্টই তো বলে দিচ্ছে কারা বিদেশের অসৎ পথে ঢুকেছে, কারা সৎ পথে ঢুকেছে। সেটা তো 52 সালে 1900। তাহলে মানুষ বেনাগরিক হচ্ছে 1952 সালের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্টে। তাহলে NRCতে তো বেনাগরিক হচ্ছে না। NRC মানে তো তালিকা। তাহলে এইটার সঙ্গে NRCর মিল কোথায়? এটার সঙ্গে বলছে যারা নাগরিক তারা ভোট দিতে পারবে। তাহলে এই ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিল, ছানবিন করলো, যে মানুষগুলো নাগরিক তাদের তালিকাটা তৈরি হলো। তো সেই তালিকাটা ফাইনাল লিখে দিলেই তো NRC হয়ে গেল। যে 1.5 কোটি মানুষকে বাদ দিল, সেই 1.5 কোটি মানুষের বংশের পরিবারগুলো বেনাগরিক, সেইগুলো বাদে যে মানুষগুলো থাকবে তার তালিকাটাই তো NRC বলে তো আলাদা কিছু নয়। ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিকদের তালিকা। ভারতীয় নাগরিক কাহারা?
সংবিধানের 5, 6, 7, 8, 9, 10 আর্টিকেল, 11 নম্বর সংসদকে দায়িত্ব দিয়েছে তোমরা আইন করতে পারো, কিন্তু সেই আইন কখনো মূল সংবিধানের বাইরে নয়। তাহলে আমরা যে চিৎকার করেছি এনআরসি এনআরসি এনআরসি, আমরা যেমন চিৎকার করেছি, আসলে একটা ভুলভাল মিথ্যা করে বলেছে লোকে, বলে লোকেও মনে করে নিয়েছে এনআরসি ঘুমিয়ে ডাকে, নাক ডাকে, ভোট এলে জেগে ওঠে। সিরিয়াস হয়নি ব্যাপারটা। যে মানুষটা ইল্লিগাল পথে এসছে কিছু বছর আগে, তার ছেলেমেয়েরাও তো বলছে এনআরসি চাই, সারা পৃথিবীতে এনআরসি হবে, আমাদের দেশে এনআরসি হবে না। আর সে নিজেই তো জানে না হোয়াট ইজ নাগরিকত্ব। তা এনআরসি মানে সংবিধান বলে দিয়েছে নাগরিক কাহারা, সংবিধান বলে দিয়েছে নাগরিকরাই ভোটাধিকার পাবে। তাহলে সংবিধানের আইন অনুসারে, যেটা ওই দ্বিতীয় পাতাটা তুমি দেখলে, সংবিধান অনুসারে যারা ভোটাধিকার পাবে তাদের নামটা, তালিকাটা তৈরি হলো, সেই তালিকাটাকেই তো এনআরসি বলবে। কিন্তু মুখ্যমন্ত্রী আরেকটি বিষয় যেটি আমি বলবো, যে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যারা বিএলএ রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে বলছেন, এবং যার যে ডকুমেন্টস নেই তার মধ্যে একটি ডকুমেন্টস উনি যেমন উল্লেখ করেছেন ডোমিসিয়াল, যার যে ডকুমেন্টস নেই সেই ডকুমেন্টসগুলো বিএলএদের তৈরি করে দেওয়া বিএলএদের দায়িত্ব। সত্যি কি বিএলএদের দায়িত্ব যে মানুষের যার যার যে ডকুমেন্টস নেই সেগুলো তৈরি করে দেওয়া? একটা জিনিস বুঝতে হবে, মুখ্যমন্ত্রী কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী আমার মতো খ্যাপা গবেষক নয় বা লেখক নয়। আমার দায়বদ্ধতা জনগণের প্রতি। মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা রাজ্যকে টিকিয়ে রাখা, বেশি মানুষকে বাঁচিয়ে রাখা এবং ভোট পাওয়া। ফলে ভোট পেতে গেলে যা যা করতে হয় মুখ্যমন্ত্রী করবে, এটাই তো স্বাভাবিক। মুখ্যমন্ত্রী নিজেই জানতেন না এনপিআর কি, সেটা আমরাই তো বললাম। উনি বলেছিলেন এনপিআরটা হলো জনগণনা। মুখ্যমন্ত্রী সিএটা জানলো কোথা থেকে? আমাদের কাছ থেকে জানলো, দামাল বাংলা, আমার গবেষণা থেকে। বোঝা গেল? তথাপি আমি তুলনামূলকভাবে বলবো যে মুখ্যমন্ত্রী অনেকের থেকে আলাদা। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলা যায় না, এক সময় মনে হয় তিনি যেন একজন বিপ্লবী এবং অ্যাক্টিভিস্ট। মুখ্যমন্ত্রী সাময়িকভাবে ওই যে মানুষগুলো যাতে বিপদে না পড়ে, বিপদগ্রস্ত মানুষ অ্যাক্সিডেন্ট করবে, সুইসাইড করবে, মুখ্যমন্ত্রী তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে যে তোমরা এই করো, কারণ আন্তর্জাতিক আইনে কিছু সুযোগ সুবিধা আছে। বোঝা গেল? আর ডোমিসাইল সার্টিফিকেটের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। ডোমিসাইল মানে কি? ডোমিসাইল মানে হচ্ছে মূল নিবাসী। মূল নিবাসী কারা? যারা সংবিধান অনুযায়ী মূল নিবাসী 48-এর আগে, তাদেরকে ডোমিসাইল দেওয়া হয়। যে কারণে ডিএম আগে ডোমিসাইল দিত, এখন এসডিও দেয়, এবং এসডিও কিন্তু পুলিশ ভেরিফিকেশন করে। পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে কী দেখে? যে তারা আদি কিনা, ঘটি কিনা, মানেটা তো একই। আর এখন যে অনলাইনে ডোমিসাইল দেওয়া হচ্ছে সেগুলো 15 বছর ধরে যে বাস করছে, তো 15 বছরে বাসের সঙ্গে ভোটাধিকারের কী সম্পর্ক? ভোটাধিকারের সম্পর্কটা তো 1952 সাল, কারণ ভারতের প্রথম ভোটার তালিকা 1952। সেই ভোটার তালিকায় যার নাম আছে তারই বংশধররা ভোটাধিকার। এখানে উদ্বাস্তু যারা বিপদগ্রস্ত, এই সংখ্যাটা এতটাই বেশি, ইচ্ছা করলে তারাই একত্রিত হয়ে জয়লাভ করতে পারে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিকতার পরিচয় দিচ্ছেন বারবার, তিনি তাদের সঙ্গে আছে, এই সাহসেই তো এদের বেঁচে থাকা দরকার, লড়াই করা, আন্দোলন করা দরকার। আরও একটি বিষয়, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে দুর্গাঙ্গনের শিলান্যাস করেছেন এবং তিনি বলেছেন যে এরপরে তিনি মহাকাল মন্দিরের শিলান্যাসও করবেন। এক্ষেত্রে বিরোধীরা একটা কটাক্ষ করছে যে রাজ্যে যেখানে শিক্ষা নেই, যেখানে স্বাস্থ্য নেই, যেখানে চাকরি নেই, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে পরপর যে দুর্গাঙ্গন বা এই যে মহাকাল মন্দির তৈরি করছে, মুখ্যমন্ত্রী কি ধর্মের রাজনীতি করছে? তারা বলছে যে এর আগে মুখ্যমন্ত্রী মুসলিম তোষণ করেছে, এখন হিন্দু তোষণের রাজনীতিতে নেমেছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বর্ণ হিন্দু পরিবারের কন্যা। তার রক্তের মধ্যে আছে ব্রাহ্মণ্যবাদ। হয়তো ব্রাহ্মণ্যবাদ নেই, কিন্তু তিনি বর্ণ হিন্দু। এবার তার অবচেতন মনে বেশিটাই কিন্তু ওই বর্ণ হিন্দুদের তুষ্ট করার বিষয়টাই আসে। রাষ্ট্র, ভারত রাষ্ট্রের যা সংবিধান, রাষ্ট্র কখনোই কোনো একটি ধর্মকে প্রমোট করতে পারে না। অর্থাৎ মন্দিরে টাকা দিয়ে মন্দির করা মানে, টাকা দেওয়া মানে সেটাকে প্রমোট করা।
ফলে এটা মুখ্যমন্ত্রী করতে পারেন না, কিন্তু ভারতবর্ষের সব ডামাডোল হয়ে গেছে, সবটাই হচ্ছে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি। ফলে উনি রাজনীতির জন্য ওরা একটু কড়া পাকের হিন্দু, এটা একটা হালকা পাকের হিন্দু। পাড়ায় পাড়ায় হনুমানজি কোথা থেকে জুটে গিয়ে বিজেপি তৃণমূলের নেতারা হনুমান মন্দির করছে, ভারত মাতাকে জয় বলছে। এতদিন ভারত মাতা তো মনের মধ্যে ছিল আমাদের, তার জন্য মন্দির বানাতে হয় না। ফলে মুখ্যমন্ত্রী কম্পিটিশন করেছে, অর্থাৎ হিন্দুত্বের লড়াই করতে গিয়ে দেখাতে চাইছে মুখ্যমন্ত্রী যে আমি বেশি হিন্দু। আর এটাও ঠিক, মুসলমানরা যে এখন বলছেন যে মুসলমানদের হিন্দু মন্দির করছে, মুসলমানদের কিছু করছে না, সেক্ষেত্রে আজকে যে তথ্যটা পেলাম, মুখ্যমন্ত্রী প্রায় 9,000 কোটি টাকা মতো খরচ করেছেন, না 9,500 কবরস্থানের পাঁচির করে দিয়েছে কয়েকশো কোটি টাকা খরচ করে। তো সেটাও তো মানে একই। তাহলে কবরটা তো ধর্মীয় জায়গা, কুরআন শরীফ অনুসারে বা ওয়াকফ হিসাবে কবরস্থান মানেই হচ্ছে মুসলিম ধর্মাচরণের জায়গা, বোঝা গেল? তাহলে উনি যে শুধু মসজিদ মন্দির করে দিয়েছেন তা নয়, তিনি কবরস্থানগুলোতেও পাঁচির দিয়ে ঘিরে দিয়েছেন। এবং একটা মন্দিরের যা খরচ আর ওই 9,000 কবরস্থান ঘিরতে খরচ প্রায় কাছাকাছি হতে পারে, কি বেশি কম হতে পারে, সেটা আমার কাছে সাবজেক্ট নয়। সাবজেক্টটা হচ্ছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে কোনো একটি ধর্মকে প্রমোট করতে পারে না, হ্যাঁ, কিন্তু তিনি করেছেন। এটাই রাজনীতি। আর আমার শেষ প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী উনি বলছেন 200 নয় 220টির আসন পাবো, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে 214টির বেশি আসনে জিতবে তৃণমূল। কি বলবেন, মানে কি হতে চলেছে আদতে? প্রথম কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে এবছর ভোট হবে কি না এটা একটা কঠিন প্রশ্ন। কারণ আপনারা যদি সকলেই চোখ বুজে একটু ভাবার চেষ্টা করেন, আমাকে পাগল না ভেবে, তাহলে আপনারা চলে যান 14ই ফেব্রুয়ারির পরে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি কারা নাগরিক নয় তার একটা তালিকা প্রকাশ হচ্ছে। এই তালিকাটা প্রকাশ করতে ওরা অনেক কায়দা করবে, সেটা আমি জানি। তাহলে 14ই ফেব্রুয়ারির পরে বাংলার আমরা সহনাগরিকদের এক অর্থে হারাবো, মানে নাগরিকত্বের সুযোগ সুবিধা থেকে নাগরিক থেকে রাতারাতি বেনাগরিকে পরিণত হবে প্রায় 1.5 কোটি এবং তার পরিবার মিলে প্রায় 4 কোটি 4.5 কোটি মানুষ। তাহলে 4.5 কোটি মানুষ বা 1.5 কোটি মানুষ, তারা তো গতবার পর্যন্ত ভোট দিয়েছে গত ইলেকশনে, এবং তারা মিছিল করেছে, মিটিং করেছে, তারা গুন্ডামি করেছে, কেউ তারা রিভলভার ব্যবহার করেছে, তারা মশলা ব্যবহার করেছে, বম্বিং করেছে, তারা নেতাগিরি করেছে, তারা মস্তানি করেছে। হঠাৎ করে তারা জিরো হয়ে গেল, এটা কতজন মেনে নিতে পারবে? তারা মেনে নিতে পারবে কি আদৌ? যে লোকটা গত বছর ভোটের সময় একটা লিডারশিপ দিত এবং সে বিরাট মস্তান, তার সঙ্গে অনেক লোক, হঠাৎ দেখা গেল সে বেনাগরিক হয়ে গেছে, সে কি ঘরে বসে থাকবে? সে কি অন্য যারা ভোটে দাঁড়িয়েছে তাদের হয়ে খাটবে, নাকি বন্দি উড়িয়ে দেবে? ফলে যারা সেই সময়, তারা কিন্তু এখনও পর্যন্ত ওরা আমাদেরকে চটির চাঁটা বলে আমাকে, অথচ চটি চাটাই হোক আর গোবর চাটাই হোক, মানিক ফকিররা কী বলছে, দামাল বাংলা কী বলছে সেটাই বড় কথা। সেটা বিশ্বাস করেনি, শোনেনি, এখন বিশ্বাস করছে কেউ। এবার 14 তারিখের পর থেকে চরম বিশ্বাস করবে। চরম বিশ্বাস করার পর ওরা পিটিয়ে পুটিয়ে তালতোড়া করে দেবে, দুলুস করে দেবে কোটি কোটি মানুষ, পুরো বাংলাকে সেরকম করে দেবে। সব কিছুর তো একটা শেষ থাকা দরকার। 1925 সাল থেকে আরএসএসের যে শুরু হলো, আজকে 2026-এর 14ই ফেব্রুয়ারির পরে সেটা শেষ। তাহলে সেই সময় কি হতে পারে? তখন কি ভোট হবে? এমন মারপিট লাগবে, এমন পেটাপিটি হবে। আপনি বলছেন যে 14ই ফেব্রুয়ারির পরে পশ্চিমবঙ্গে একটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা দাঙ্গা সৃষ্টি হতে পারে, তাই তো? দাঙ্গা মানে কে কাকে মারবে? দাঙ্গা হচ্ছে বিজেপি নেতাদের মেরে দেবে পিটিয়ে, হয়তো সোশ্যাল মিডিয়ায় বলাটা, কিন্তু পাবলিকের আমি মনে করি যারা বিজেপির নেতাদেরকে ভগবানের মতো বিশ্বাস করে, তাই তো, এই ভগবান যখন তাকে চিরকালের জন্য বেনাগরিক করে দিলেও সে জানতে পারবে, তখন কি ভগবানকে আর ভগবান বলবে? তখন তো ভগবানের মুন্ডু টুটি ছিঁড়ে খেয়ে নেবো, এটাই তো ভাববে। তাহলে সেই লোকটার সংখ্যা কোটি কোটি, মানে অনেক। তাহলে সেই সময় ভোটটা হয় কী করে?
মিছিলটা হয় কি করে, ভোটের মিটিংটা হয় কি করে, বড় বড় ভাষণটা হয় কি করে, টিভিতে লেকচারবাজিটা চলে কি করে, যদি চলে, যদি সেটাকে ওরা হ্যান্ডেল করতে পারে এবং কোটি কোটি বেনাগরিক মানুষ যদি এটা মেনে নেয়, তাহলেও আমি বলবো যদি ভোট হয় তৃণমূল এত সিট পাবে যা আগে কখনো কল্পনা করতে পারিনি। এবার তার মানে 26-এর ভোটে তৃণমূলই জয়ী হবে। কত কত সিট পাবে তার কোনো হিসেব নেই। তার কারণ হচ্ছে মতুয়াদের কোনো বেশিরভাগ মটিও শেষ, তথাপি যে কটা জায়গায় ভোট হবে জিতে যাবে তৃণমূল। মুসলমানরা ড্যাং ড্যাং করে মমতা ব্যানার্জিকে ভোট দেবে এবং মুসলমানরা পেটানো শুরু করবে মুসলমান নেতাদের, যারা এতদিন ওদের মিথ্যা কথা বলেছে। ততদিনে এস্টাবলিশ হয়ে যাবে এরা আরএসএসের স্লিপার সেলের লোক, বুঝে গেল। আর সাধারণ মানুষ যারা শিক্ষিত সমাজ, মধ্যবিত্ত, তারা মমতা ব্যানার্জিকে সারা বছর গালাগালি দিলেও তারা ফ্যাসিবাদের সঙ্গে ফ্যাসিবাদ যখন তার মাথার মধ্যে আসবে তখন সে কিন্তু আরএসএসের সঙ্গে, বিজেপির সঙ্গে তৃণমূলকে তুলনা করবে না। তখন মনে হবে কানার মধ্যে ঝাঁপসা, অর্থাৎ তারা ঢেলে বিজেপিকে, তৃণমূলকে ভোট দেবে। নকশালপন্থী প্রতিবাদী মানুষ সব তৃণমূলকে ভোট দেবে, মুসলমানরা সব তৃণমূলকে ভোট দেবে, উদ্বাস্তুরা সব তৃণমূলকে ভোট দেবে। তার কারণ রাষ্ট্রের একদিকে ভয়াবহ বিজেপি সরকার হিন্দু রাষ্ট্রের নাম করে অসংখ্য মানুষকে কৃতদাস বানাতে চাইছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক, যেমনই হোক, তিনি আইনের বিরুদ্ধে গিয়ে মানবতার কথা বলছেন এবং তিনি লড়াইয়ের পাশে থাকার ওয়াদা করছেন এবং লড়াইয়ের পাশে থাকছেন। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। মানে সারা বছর ধরে সমালোচনা হবে, কিন্তু ভোটের সময় টুকুস করে তৃণমূলকেই ভোটটা দেবে। এবার বিজেপি কোনো সিট পাবে না, একটা দুটো পাওয়াটাও কঠিন, কারণ সমস্ত জায়গাতেই হয় উদ্বাস্তু আছে, তা তো শেষ, অথবা মুসলমান ভাই আছে, অথবা শিক্ষিত স্বজন আছে এই পারের ঘটি যারা হিন্দু কিন্তু প্রকৃতপক্ষে হিন্দু। স্বামী বিবেকানন্দ তাদের আদর্শ, রামকৃষ্ণ আদর্শ, গোলওয়ালকার আদর্শ নয়, মনুস্মৃতি আদর্শ নয়, বোঝা গেল। ফলতে প্রচুর পরিমাণে ভোটে এবছর তৃণমূল জিতবে।